বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান এই অধ্যায়ের উপর ক্লাস নেব। তোমরা জানো ইতিমধ্যে আমি এই অধ্যায়ের উপর আরো 2টি ক্লাস নিয়েছি, অর্থাৎ আজ আমার এই অধ্যায়ের উপর তৃতীয় ক্লাস। তো শিক্ষার্থীরা, মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাতে চাই। তোমরা খেয়াল করো, আমি দেখাচ্ছি কয়েকটা ছবি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ছবিটা? জি স্যার। দেখো এখানে কি দেখানো হয়েছে, যে একটা আলোর উৎস, একটা বাল্ব অর্থাৎ আলোর উৎস। তো দেখো আলোর উৎস যেটা, সেখান থেকে আলো তরঙ্গের আকারে, আমি দেখাচ্ছি এভাবে, তরঙ্গের আকারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো যে আলো যে তরঙ্গের আকারে যাচ্ছে, আমি বোর্ডে একটু ছবিটা দেখাই। আলো যে তরঙ্গের আকারে যাচ্ছে এইভাবে তরঙ্গের আকারে যাচ্ছে, কিন্তু এখানে দুইটা তরঙ্গ দেখানো হয়েছে। একটা তরঙ্গ উপরে নিচে ওঠা নামা করতে করতে যাচ্ছে একটা তরঙ্গ, আর একটা আনুভূমিক ভাবে অর্থাৎ ভূমির সমান্তরালে এটা কম্পিত হতে হতে যাচ্ছে। অর্থাৎ এখানে আসলে আমরা জিনিসটা কি দেখলাম, যে কোন একটা আলোর উৎস থেকে যখন আলোক তরঙ্গগুলো বের হয়, তখন তারা তরঙ্গের আকারে যায় ঠিকই, কিন্তু কোন কোন তরঙ্গ কিভাবে যায়, উপরে নিচে ওঠানামা করতে করতে, তাই না? মানে খারাপ ভাবে এরকম ভাবে ওঠানামা করতে করতে যায়। আর কোন কোন তরঙ্গগুলো ভূমির সমান্তরালে, আনুভূমিক ভাবে এরকম সমান্তরালে যায়, তাই না? এটা দেখাচ্ছে তো? আচ্ছা, আবার দেখো, শুধু যে এখানে যে দুইটা দেখানো হয়েছে, যে একটা খারাপ ভাবে কম্পন হতে হতে যায়, আর একটা হচ্ছে ভূমির সমান্তরালে কম্পন হতে হতে যায়, শুধুমাত্র এরকম দুই ভাবেই তরঙ্গগুলো যায় তা না, বিভিন্ন ভাবে এই আলোর উৎস থেকে যখন আলোগুলো যায়, আলোক তরঙ্গগুলো কোনোটা খারাপ ভাবে কম্পন হচ্ছে, কোনোটা ভূমির সমান্তরালে, কোনোটা একটু তির্যক ভাবে, বিভিন্ন ভাবে। অর্থাৎ আমরা এখানে একটা বিষয় মনে রাখবো, যে আমরা কোন একটা আলোর উৎস থেকে যখন আলো আসতে দেখি, আমরা মনে করি যে আলো একভাবেই আসছে। আসলে কিন্তু আলো একভাবে আসে না। উৎস থেকে কোনো একটা আলোক তরঙ্গ ভূমির সমান্তরালে এরকম ভাবে যাচ্ছে, কম্পন হতে হতে। কোন ওই উৎস থেকেই আরেকটা তরঙ্গ হয়তো উলম্ব ভাবে কম্পন হতে হতে যাচ্ছে, কোনোটা হয়তো একটু তির্যক ভাবে, বিভিন্ন ভাবে যায়। এইরকম বিভিন্ন রকমের তরঙ্গ আলোর উৎস থেকে নির্গত হয়। এবার পরের চিত্রটা দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হলুদ, নীল এবং লাল দিয়ে তিনটা ভিন্ন ভিন্ন আলোক তরঙ্গ দেখানো হয়েছে। তিনটা ভিন্ন ভিন্ন আলোক তরঙ্গ, কিন্তু এখানে মনে রাখবে যে তিনটা তরঙ্গই একই উৎস অর্থাৎ একই বাল্ব থেকে উৎপন্ন হয়েছে। রংগুলো ভিন্ন ভিন্ন দেওয়ার উদ্দেশ্য যাতে বোঝা যায় যে এইগুলো বিভিন্ন ভাবে কম্পন হতে হতে যাচ্ছে। খেয়াল করে দেখো, লাল রঙের যেটা, সেটা হচ্ছে ভূমির সমান্তরাল। দেখতে পাচ্ছ লালটা? এই যে এখানে দেখানো যাচ্ছে, দুইটা চিত্রে দেখানো হয়েছে। লালটা ভূমির সমান্তরাল অর্থাৎ আনুভূমিক ভাবে কম্পন হতে হতে যাচ্ছে। আর নীলটা দেখো খারাপ ভাবে, নীলটা খারাপ ভাবে, নীলটা খারাপ ভাবে কম্পন হতে হতে যাচ্ছে। আর একটা রয়েছে দেখো হলুদ, যেটা সেই হলুদটা একটু তির্যক ভাবে, মানে বাঁকা ভাবে, মানে আলোর উৎসটা রয়েছে এইখানে, এই জায়গাটায় আলোর উৎস, এখান থেকে তরঙ্গগুলো, একই উৎস থেকে তরঙ্গগুলো যখন বেরোচ্ছে বিভিন্ন ভাবে কম্পন হতে হতে যাচ্ছে। কারো কম্পন ভূমির সমান্তরালে, কারো কম্পন উলম্ব ভাবে কম্পন হচ্ছে, কারো একটু তির্যক ভাবে। এরকম একটা আলোর উৎস থেকে যখন আলোগুলো বের হয়, তখন তাদের কম্পন বিভিন্ন ভাবে হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় কি, যে শুধুমাত্র হয়তো উলম্ব ভাবে যে আলোকরশ্মিগুলোর কম্পন হচ্ছে সেইগুলো আমরা চাই, অন্যগুলো আমরা চাই না, প্রয়োজন নেই। কি কারণে এইসব দরকার সেটা আমি বলবো পরে। তো কোনো কোনো ক্ষেত্রে এরকম দরকার যে শুধুমাত্র যে আলোক তরঙ্গগুলো, এই উৎস থেকে যে আলোক তরঙ্গগুলো বেরোচ্ছে, এর মধ্যে যেই আলোক তরঙ্গগুলো শুধুমাত্র উলম্বভাবে কম্পন হচ্ছে সেটাই আমাদের চাই, আনুভূমিক কম্পন যেটা, সেটা আমাদের দরকার নেই। অথবা অন্য কোনো একটা ক্ষেত্রে দরকার কি, যে আমাদের শুধু আনুভূমিক ভাবে কম্পন যাদের হচ্ছে তাদের দরকার, উলম্ব ভাবে কম্পন যাদের হচ্ছে তাদের দরকার নেই। তখন আমরা এখানে একটা পদার্থ ব্যবহার করি, দেখো এটার নাম দেওয়া হয়েছে কি,
পোলারাইজার বলা হয়। পোলারাইজার এক ধরনের পদার্থ। তো এই পদার্থের মাধ্যমে আমরা এই আলোগুলোর মধ্যে যেগুলো বিভিন্ন ভাবে কম্পন হচ্ছে, উৎস থেকে যারা বের হচ্ছে তাদের বিভিন্ন ভাবে কম্পন হচ্ছে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র যারা উলম্বভাবে কম্পন হচ্ছে তাদেরকেই আমরা এর ভিতর দিয়ে পাস করতে দিব। এটা এই পোলারাইজারের মাধ্যমে করা সম্ভব। আচ্ছা, অথবা ওই পোলারাইজারটাকেই যদি আমরা একটু ঘুরিয়ে দিই, ফার্স্টে যেভাবে ছিল ওইভাবে ওই অবস্থা থেকে যদি আমরা একটু ঘুরিয়ে দিলে তাহলে শুধুমাত্র আনুভূমিক কম্পন যাদের হচ্ছে তাই ওই পোলারাইজার থেকে ভেদ করে বেরোতে পারবে। আমরা এরকম ভাবে প্রয়োজন মতন উলম্ব কম্পন যাদের হচ্ছে তাদেরকে নিতে চাই তাহলে নিতে পারবো এই পোলারাইজারের সাহায্যে, অথবা আনুভূমিক কম্পন যাদের হচ্ছে তাদের নিতে চাই তাদেরও ওই পোলারাইজারকে একটু ঘুরিয়ে নিতে পারবো। সেটাই আমরা এখানে দেখলাম। আর একটা চিত্র দেখো, এই যে দেখো এখানে পোলারাইজারটা কাজ করে কিভাবে সেটা এখানে দেখানো হয়েছে। পোলারাইজারটা কাজ করে কিভাবে সেটা দেখো, আমি আগে এই চিত্রটা দেখাই। দেখো এই যে এই প্রথম অংশ, যেটা এই প্রথম অংশটা খেয়াল করো সবাই ছবিটা। এই প্রথম অংশে দেখানো হয়েছে কি যে এইখানে একটা আলোর উৎস রয়েছে, এই আলোর উৎস থেকে যে আলোক তরঙ্গগুলো বেরোচ্ছে এই তরঙ্গগুলোর কোনোটার কম্পন উলম্ব হবে, কোনোটার কম্পন একটু তির্যক ভাবে মানে বাঁকা ভাবে, কোনোটার কম্পন ভূমির সমান্তরালে অর্থাৎ আনুভূমিক ভাবে, মানে বিভিন্ন ভাবে কম্পিত হতে হতে আলোর উৎস থেকে তরঙ্গগুলো বের হচ্ছে। এখন যদি আমরা এরকম কাজ করি যে দেখো আমি একটা চিত্র দিয়ে দেখাচ্ছি। এইটা হলো একটা আলোর উৎস, এই উৎস থেকে যে তরঙ্গগুলো বের হচ্ছে সেগুলো কোনোটা উলম্ব ভাবে কম্পন হতে হতে যাচ্ছে, কোনোটা আনুভূমিক ভাবে, যেটা কিনা চিত্রের এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। এটাই আমি এখানে দেখাচ্ছি। এখন আমরা কি করলাম, সামনে একটা পর্দা রাখলাম, এমন একটা পর্দা, এই পর্দার মধ্যে খুব সরু সরু ছিদ্র রয়েছে। এরকম কয়েকটা, সামনে একটা পর্দা রাখলাম, খেয়াল করো আমার কথাটা, সামনে একটা পর্দা রাখলাম এই আলোগুলোর সামনে, এমন একটা পর্দা তার মধ্যে খুব সরু চিকন লম্বা চির অর্থাৎ কাটা রয়েছে। তাহলে কি হবে, এই তরঙ্গগুলোর কম্পন খেয়াল করে দেখো, যে তরঙ্গগুলোর কম্পন খারাপ ভাবে হচ্ছে অর্থাৎ উলম্ব ভাবে যাদের কম্পন হচ্ছে তারা ওই চিকন জায়গা ভেদ করে চলে যেতে পারবে, কারণ তাদের কম্পনের জন্য উপরে নিচে যথেষ্ট জায়গা রয়েছে। কিন্তু যেই তরঙ্গগুলো আনুভূমিক ভাবে কম্পন হচ্ছে, এরকম ভাবে ভূমির সমান্তরালে কম্পন হচ্ছে, তারা ওই চিকন জায়গাটা কি ভেদ করে যেতে পারবে? না, বের করতে পারবে না। তাহলে এখানে দেখো এই চিত্রে এটাই দেখানো হয়েছে যে এই যে এখানে দেখো প্রথম যে পর্দাটা রয়েছে এর মধ্যে চিকন চিকন উলম্ব ভাবে অনেকগুলো চির কাটা রয়েছে, ওর ভিতর দিয়ে শুধুমাত্র যাদের উলম্ব কম্পন তারাই এই চিরটা ভেদ করে বাইরে বের হতে পেরেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এভাবে আমরা কি করতে পারি যে কোন একটা আলোর উৎস থেকে যে তরঙ্গগুলো বের হয়েছে তাদের কম্পন আসলে বিভিন্ন ভাবে থাকে, কোনোটা উলম্ব ভাবে কম্পন থাকে, কোনোটার আনুভূমিক ভাবে কম্পন থাকে, কোনোটা হয়তো বাঁকা ভাবে তির্যক ভাবে কম্পন রয়েছে, কিন্তু আমাদের দরকার শুধুমাত্র যে তরঙ্গগুলো উলম্ব ভাবে কম্পন হচ্ছে তাদেরকে আমরা চাই, বাদ বাকি গুলোকে আমরা বাদ দিয়ে দিতে চাই। তখন এরকম যদি একটা ব্যবস্থা করা হয়, এরকম উলম্ব ভাবে লম্বা লম্বা চির রয়েছে ওর ভিতর দিয়ে যদি আলোগুলোকে পাস করতে দেই তাহলে শুধুমাত্র উলম্ব কম্পন যাদের হচ্ছে তারাই পাস করে বেরোতে পারে। ঠিক আছে না? বুঝতে জি পারছো? স্যার। আচ্ছা, এরপরে যদি দ্বিতীয় পর্দাটা যেটা সেটা দেখো, সেটা যদি আবার আমরা আনুভূমিক ভাবে রাখি তাহলে ওইটা ভেদ করে কিন্তু এই প্রথম যে তরঙ্গটা প্রথম পর্দা ভেদ করে বেরোলো, ওই দ্বিতীয় পর্দা ভেদ করে কিন্তু ওই তরঙ্গটা আর বের হতে পারবে না, কারণ এটা চির রয়েছে ভূমির সমান্তরালে এরকম ভাবে চির। ফলে কি হবে যে এই তরঙ্গটা তো উলম্ব ভাবে কম্পন হচ্ছে, ফলে এটা যে এরকম যে প্রস্থটা এই প্রস্থ বরাবর এটা যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এই চির ভেদ করে এটা বের হতে পারবে না। এখানে এটাই দেখানো হয়েছে যে প্রথম পর্দা দিয়ে শুধুমাত্র উলম্ব কম্পন যাদের হচ্ছে তারা ওই চির ভেদ করে বের হলো, আর দ্বিতীয় পর্দা যেহেতু আনুভূমিক ভাবে রাখা হয়েছে ফলে ওই দ্বিতীয় পর্দাটা ভেদ করে তরঙ্গগুলো আর বের হতে পারবে না। আচ্ছা, এভাবে এই একটা পর্দা যদি আমরা ব্যবহার করি শুধু প্রথম পর্দাটা, তাহলে আমরা ইচ্ছা করলে আমরা শুধুমাত্র উলম্ব কম্পন যে তরঙ্গগুলো হচ্ছে সেই তরঙ্গগুলো নিতে পারি। এরকম ভাবে আমরা
বিভিন্ন বিভিন্ন তলে কম্পনরত যে তরঙ্গগুলো তাদের মধ্যে থেকে শুধুমাত্র একটা নির্দিষ্ট তলে কম্পনরত যে তরঙ্গগুলো তাদেরকে আমরা এখান থেকে বাছাই করতে পারি, আলাদা করতে পারি। আচ্ছা, আরেকটা চিত্র দেখো। আচ্ছা, এখানে দেখো, এই যে এখানে তরঙ্গগুলোকে এভাবে দেখানো হয়েছে। প্রথম দেখো যে এখানে হলুদ দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আলোর উৎস। এই উৎস থেকে যে আলোর তরঙ্গগুলো বের হচ্ছে এগুলোর কম্পন বিভিন্ন ভাবে কম্পিত হচ্ছে। কোনোটা উলম্ব তলে, কোনোটা এরকম ভাবে আনুভূমিক তলে, কোনোটা একটু তির্যক ভাবে। এইটা আমরা বললাম যে একটা পর্দার মধ্যে পর্দার মধ্যে এরকম চির তৈরি করে আমরা আলোগুলোকে একটা নির্দিষ্ট তলে কম্পন বের করতে পারি, কিন্তু বাস্তবে একটা পর্দা দিয়ে এটা তৈরি করা সম্ভব না। সেটা কিভাবে করা হয়? এটা বিভিন্ন ধরনের ক্রিস্টাল রয়েছে, যেমন হচ্ছে কোয়ার্টজ। তোমরা হয়তো কোয়ার্টজ এর নাম শুনেছো, যেমন কোয়ার্টজ এক ধরনের ক্রিস্টাল, দেখতে একেবারে হুবহু কাচের মতন, কিন্তু ওদের মধ্যে এরকম সূক্ষ্ম সরু সরু চির আছে, যেটা খালি চোখে দেখে আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে কাচের মতন, এটার মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই। আসলে ওর মধ্যে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম লম্বা লম্বা চির থাকে। এখন এই কোয়ার্টজটাকে যদি ওই আলোর উৎসের সামনে রাখা হয় তাহলে কি হবে? ওই কোয়ার্টজটা এই পর্দার মতন আচরণ করবে। আমার কথাটা খেয়াল করবা, এই যে কোয়ার্টজের যে ক্রিস্টালটা, অর্থাৎ কাচের মতন যে কোয়ার্টজ ক্রিস্টাল, সেটাকে যদি এই আলোর উৎসের সামনে রাখি তখন সেই কোয়ার্টজটা এই চিরের মতন কাজ করবে। তখন কি হবে? এটা ভেদ করে যখন আলোগুলো বের হবে, দেখো যে লাল রঙের আলো দেখানো হয়েছে, শুধুমাত্র উলম্বভাবে কম্পন যাদের হচ্ছে তারাই এটা পাস করে বের হতে পারবে। যাদের আনুভূমিক বা তির্যক ভাবে কম্পন যাদের ছিল তারা কিন্তু এটা পাস করে বের হতে পারবে না, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। এর পরে যে বিষয়টা এটা খেয়াল করো। আমরা ধরা যাক কাচের উপরে একটা কাচখণ্ড, তার উপরে আলো ফেলবো। তাহলে এই যে প্রথম উৎস থেকে যে আলোগুলো পড়ছে, খেয়াল করো আমি দেখাচ্ছি যেই বিন্দু যেদিকে, এটা খেয়াল করো। এই আলোর উৎস থেকে যে আলোটা পড়ছে এটা হচ্ছে এই হালকা সবুজ রঙের, এটা হচ্ছে কাচখণ্ড। আলোক রশ্মিগুলো যেগুলো এখানে এসে পড়ছে, এই আলোক রশ্মিগুলো হচ্ছে কিরকম? বিভিন্ন তলে কম্পন হচ্ছে, কোনোটার উলম্ব ভাবে, যে এরকম ভাবে দেখানো হয়েছে। আমি একটু বড় করে দেখাই, দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে যাদের কম্পন হচ্ছে এরকম উলম্ব ভাবে, এদেরকে এভাবে দেখানো হয়েছে। কিছু আলোক তরঙ্গ যাদের আনুভূমিক, অর্থাৎ ভূমির সমান্তরাল, সেইগুলোকে এখানে দেখানো হয়েছে কিরকম ভাবে? এই যে ফোঁটা ফোঁটা, দেখো বড় বড় করে ফোঁটা দেখানো হয়েছে। এই ফোঁটাগুলো হচ্ছে বোঝাচ্ছে কি যে এখানে কিছু আলোক তরঙ্গ রয়েছে যাদের কম্পন হচ্ছে আনুভূমিক, অর্থাৎ ভূমির সমান্তরাল। অর্থাৎ যে আলোক তরঙ্গগুলো আলোক উৎস থেকে এসে কাচের উপর পড়লো, এই আলোক তরঙ্গগুলোর কোনোটার কম্পন হচ্ছে উলম্ব ভাবে, কোনোটার কম্পন হচ্ছে আনুভূমিক ভাবে। এইগুলো যখন কাচ ভেদ করে বের হয়ে যাচ্ছে, এর মধ্যে দেখো কিছু আলো প্রতিফলিত হয়ে এদিকে যাচ্ছে, কিছু আলো প্রতিফলিত হয়ে এদিকে যাচ্ছে। তাদের অবস্থা কিরকম? তাদের মধ্যে শুধু ফোঁটা ফোঁটা দেখানো হয়েছে। অর্থাৎ এখান থেকে যে আলোগুলো আসলো, এদের মধ্যে যে তরঙ্গগুলো ছিল তাদের কম্পন ছিল সব দিকে। হয় কিছু ছিল হচ্ছে উলম্ব ভাবে, কিছু ছিল আনুভূমিক ভাবে, কিন্তু প্রতিফলিত হয়ে যে তরঙ্গগুলো এখান থেকে ওদিকে চলে গেল, তাদের মধ্যে শুধুমাত্র যাদের আনুভূমিক কম্পন তারাই এদিকে যেতে পারলো, আর যাদের উলম্ব কম্পন তারা এটা ভেদ করে ভিতর দিকে চলে গেছে, তাই না? জি স্যার। এভাবে আলোর প্রতিসরণের মাধ্যমেও বিভিন্ন তলে কম্পনরত তরঙ্গগুলোকে একটা নির্দিষ্ট তলে কম্পনরত করতে পারি আমরা। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো দেখলাম এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা আরো কয়েকটা চিত্র দেখব। আগে আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। আসো আমরা আলোচনা করি। তো আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে যে আলোর উৎস থেকে যখন আলোগুলো বের হয় তখন এই আলোর কম্পন, আলোক তরঙ্গগুলোর কম্পন কোনো নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকে না, বিভিন্ন তলে কম্পন হয়। কোনো আলোক তরঙ্গের কম্পন হয়তো আনুভূমিক ভাবে ভূমির সমান্তরালে, কোনোটার কম্পন হয়তো উলম্ব ভাবে, কোনোটার কম্পন হয়তো একটু তির্যক ভাবে, এক একটার কম্পন এক এক ভাবে হয়। তো তাহলে এই যে বিভিন্ন তলে কম্পনরত যে আলোক তরঙ্গগুলো, এগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় বিভিন্ন তলে কম্পনরত যে আলোক তরঙ্গগুলো, এগুলোকে বলা হয় অসমবর্তিত আলোক। তাহলে যেই আলোক তরঙ্গগুলোর কম্পন বিভিন্ন তলে থাকে, কোনোটার
উলম্ব তলে কম্পন হচ্ছে, কোনোটার আনুভূমিক ভাবে, কোনোটার হয়তো তির্যক ভাবে। এই ধরনের তরঙ্গগুলোকে বলা হয় অসমবর্তিত আলো। এই ধরনের আলোক তরঙ্গগুলোকে বলা হয় অসমবর্তিত আলো। আচ্ছা, আর আমরা যে একটা পদ্ধতি দেখলাম যে কোয়ার্টজ ক্রিস্টাল অথবা বিভিন্ন ক্রিস্টাল রয়েছে, তাদের ভিতর দিয়ে ওই অসমবর্তিত আলোকে যদি পাঠানো হয়, তাহলে একটা নির্দিষ্ট তলে কম্পনরত যে তরঙ্গগুলো, যেমন উলম্ব তলে কম্পনরত যে তরঙ্গগুলো, সেগুলোকে আমরা ইচ্ছা করলে আলাদা করে ফেলতে পারি, তাই না? আমরা দেখলাম একটু আগে। জি স্যার। আচ্ছা, এভাবে অসমবর্তিত আলো থেকে সমবর্তিত আলো পাওয়া যায়। অসমবর্তিত আলো থেকে সমবর্তিত আলো পাওয়া যায়। এই যে পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে অসমবর্তিত আলো থেকে সমবর্তিত আলো পাওয়া যায়, ওই পদ্ধতিটাকে বলা হয় আলোর সমবর্তন। এটাকে কি বলা হয়? আলোর সমবর্তন। সমবর্তন। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হলো আলোর সমবর্তন। তাহলে পাঠের টপিকটা লিখে নাও। পাঠের টপিকটা হচ্ছে আলোর সমবর্তন। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আলোর সমবর্তন। তাহলে আলোর সমবর্তন কি এখন আমরা বলতে পারি? আমরা এইভাবে বলতে পারি না যে বিভিন্ন তলে কম্পনরত আলোক তরঙ্গগুলোকে একটা নির্দিষ্ট তলে কম্পন সীমাবদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় আলোর সমবর্তন। অর্থাৎ বিভিন্ন তলে কম্পনরত আলোক তরঙ্গ ছিল, যাদেরকে আমরা বলি অসমবর্তিত আলো, সেখান থেকে শুধু একটা নির্দিষ্ট তলে যাদের কম্পন হচ্ছে তাদেরকে পৃথক করার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় আলোর সমবর্তন। তাহলে আলোর সমবর্তন কাকে বলে আবার বলছি, খেয়াল করো, তোমরা আমার সাথে বলার চেষ্টা করো। বিভিন্ন তলে কম্পনরত আলোক তরঙ্গগুলোকে যে প্রক্রিয়ার সাহায্যে একটি নির্দিষ্ট তলে কম্পনরত করা যায়, যে প্রক্রিয়ার সাহায্যে একটি নির্দিষ্ট তলে কম্পনরত করা যায়, তাকেই, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? আলোর সমবর্তন। আলোর সমবর্তন। এই প্রক্রিয়াকে বলা হয় আলোর সমবর্তন। আচ্ছা, গুড। তাহলে এটাকে বলা হচ্ছে আলোর সমবর্তন। এখন আলোর সমবর্তন করলে আমাদের কি লাভ হচ্ছে? বিভিন্ন ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন আছে, মানে দৈনন্দিন জীবনে আমাদের অনেক ক্ষেত্রেই এটা প্রয়োজন। আলোর সমবর্তন যে প্রক্রিয়াটা, এটা দৈনন্দিন জীবনে আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন। তো আমরা আলোর সমবর্তন কিভাবে করা যায় সেটা সম্পর্কে চিত্র দেখলাম কয়েকটা, সেটা সম্পর্কে আমি আর একটু আলোচনা করে নিই, তারপর তোমাদের দেখাবো কয়েকটা চিত্র। এই চিত্র দেখে তোমরা বুঝতে পারবে যে আলোর সমবর্তনের আমাদের দৈনন্দিন জীবনে কি প্রয়োজন সেটা আমরা দেখবো। তার আগে আমরা একটু আলোচনা করে নিই। এখানে দেখো এস একটা আলোর উৎস দেখানো হয়েছে। এই যে তীর চিহ্নগুলো, এগুলো কি বোঝাচ্ছে? যে এই আলোর উৎস থেকে যে আলোগুলো বেরোচ্ছে, তাদের কোনটার কম্পন উলম্ব তলে, অর্থাৎ উলম্ব ভাবে কম্পন হতে হতে এদিকে যাচ্ছে। কোনটার কম্পন আনুভূমিক ভাবে, অর্থাৎ আনুভূমিক ভাবে কম্পন হতে হতে ডান দিকে যাচ্ছে। কোনটার কম্পন হতে তির্যক ভাবে, অর্থাৎ বাঁকা ভাবে এরকম কম্পন হতে হতে ডান দিকে যাচ্ছে। অর্থাৎ আলোর উৎস থেকে যখন আলোক তরঙ্গগুলো বের হয়, তাদের কম্পন কিন্তু বিভিন্ন তলে থাকে, বিভিন্ন তলে তাদের কম্পন হয়। এখন এই আলোক তরঙ্গটার সামনে আমরা একটা ক্রিস্টাল রাখলাম, যার মধ্যে এরকম অতি সরু সরু চির, এবং চিরগুলো হচ্ছে কিরকম? উলম্ব ভাবে। কিন্তু চিরগুলো এতই সূক্ষ্ম যে আমরা খালি চোখে এমনকি হাত দিয়ে ধরেও টের পাবো না, কিন্তু ওদের মধ্যে অতি সরু সরু চির থাকে, এরকম উলম্ব ভাবে, খারাপ ভাবে এভাবে থাকে। তাহলে এইগুলো পাস করে যখন আলোক রশ্মিগুলো যাবে, খেয়াল করে দেখো চিরগুলো কিভাবে রয়েছে? খারাপ ভাবে রয়েছে। ফলে যেই আলোক তরঙ্গগুলো উপরে নিচে ওঠানামা করতে করতে, অর্থাৎ যে আলোক তরঙ্গগুলোর কম্পন উলম্ব তলে রয়েছে, তারা কিন্তু এটা ভেদ করে ঠিকই বেরোতে পারবে, কারণ তাদের যে কম্পনের জন্য যে জায়গাটা দরকার সেটা কিন্তু উপরে নিচে যথেষ্ট জায়গা রয়েছে। ফলে এরা ঠিকই ভেদ করে বের হতে পারবে। ফলে এখান দিয়ে ভেদ করে যে আলোক তরঙ্গগুলো বের হবে, তাদের কম্পন হচ্ছে শুধুমাত্র উলম্ব তলে। আর যাদের কম্পন আনুভূমিক ভাবে রয়েছে, আনুভূমিক ভাবে যাদের কম্পন,
তাদের তো আনুভূমিক কম্পনের জন্য তাদের তো যথেষ্ট জায়গা দরকার, কিন্তু এটার প্রস্থ, এই তীরগুলোর প্রস্থ হচ্ছে অতি সামান্য, ফলে এইগুলো ভেদ করে আনুভূমিক কম্পন অথবা তির্যকভাবে যাদের কম্পন রয়েছে তারা ভেদ করে বের হতে পারে না। এইভাবে এই ক্রিস্টালের সাহায্যে অসমবর্তিত একটা আলোকে আমরা সমবর্তিত আলোতে রূপান্তরিত করতে পারি। এভাবে একটা অসমবর্তিত আলোকে আমরা সমবর্তিত আলোতে সমবর্তনে রূপান্তর করতে পারি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো, আমরা যদি এটা নিশ্চিত হতে চাই যে এই যে সমবর্তিত আলো, বললাম যে এটা খালি চোখে দেখে কিন্তু বোঝা যাবে না যে অসমবর্তিত আলোটা এই ক্রিস্টালটা ভেদ করে এখান দিয়ে বের হওয়ার পর সেটা আসলে সমবর্তিত হয়েছে নাকি সমবর্তিত হয়নি, সেটা খালি চোখে দেখে বোঝার উপায় নেই। তাহলে আমরা কিভাবে পরীক্ষা দ্বারা বুঝবো? তাহলে পরীক্ষা দ্বারা বোঝার উপায় কি? আমরা দ্বিতীয় একটা ক্রিস্টাল নিব, দ্বিতীয় একটা ক্রিস্টাল ওই একই উপাদানের তৈরি, আমরা আরেকটা ক্রিস্টাল নিব। তো সেই ক্রিস্টালের চিরগুলো ধরা যাক এভাবে রয়েছে। তাহলে এবার খেয়াল করবো আমার কথাটা ভালো করে, এই ক্রিস্টালটা ভেদ করার পর এইখানে যে আলোগুলো আসলো, এই আলোর উজ্জ্বলতা যা আছে এটা আমরা লক্ষ্য করব। এরপরে এই দ্বিতীয় ক্রিস্টাল যেটা, সেটা যদি খারাপভাবে রাখা হয় তাহলে কি হবে, এখানে যে আলোক রশ্মিগুলো যাদের কম্পন উলম্ব হবে তারা রয়েছে, তারা সবাই এই দ্বিতীয় ক্রিস্টালটা ভেদ করতে পারবে না, কারণ দেখো জি স্যার। খারাপ হবে। আর এই দ্বিতীয় এটারও খারাপ ভাবে রয়েছে, মানে দ্বিতীয় যে ক্রিস্টালটা সেটারও চিরগুলো খারাপ ভাবে রয়েছে, ফলে এই খারাপ হবে। ভেদ করে সবগুলো বের হতে পারবে, কারণ এদের কম্পন খারাপ হবে আর চিরগুলো খারাপ হবে, ফলে সবগুলো আলোক তরঙ্গই এটা ভেদ করে এখানে বের হতে পারবে না। জি স্যার, পারবে। বের হতে পারবে, বের হতে পারার কথা। তো আমরা যদি দেখতে পাই যে এইখানে যে আলো রয়েছে, এই আলোর উজ্জ্বলতা যা, আর এই ক্রিস্টালটা ভেদ করার পর যে আলোগুলো বের হলো তাদের উজ্জ্বলতা একই, একই উজ্জ্বলতা, তাহলে আমরা বলতে পারবো যে এই আলোগুলো সমবর্তিত হয়েছে। সমবর্তিত যদি না হতো, এটা দ্বারা বাধাগ্রস্ত হতো, কারণ এটাও তো লম্বভাবে এই চিরগুলো রয়েছে, তাহলে এটা দ্বারা বাধাগ্রস্ত হতো, ফলে এখানকার আলোর উজ্জ্বলতা যা, এখানে আলোর উজ্জ্বলতা তার চেয়ে কমে যেত। আচ্ছা, এরপরে আমরা কি করব খেয়াল করো, এই যে দ্বিতীয় ক্রিস্টালটা সেটাকে আমরা এরকম ভাবে আস্তে আস্তে ঘোরাবো, এটা তো এভাবে খারাপ রয়েছে, আস্তে আস্তে আমরা এরকম ভাবে ঘোরাবো, এরকম ভাবে ঘোরাতে থাকবো। যদি আমরা এটা এভাবে ঘোরাতে থাকি তাহলে কি হবে, ক্রিস্টালটা যখন ক্রিস্টালটা যখন এইভাবে ঘোরানো হলো তখন এটা ভেদ করে আলোক রশ্মিগুলো প্রায় বের হতে পারবেই না, কারণ এই আলোগুলো মানে এখানকার যে আলোগুলো সেই আলোগুলোর কম্পন ছিল খারাপ ভাবে, এটা ভেদ করে যখন এই আলো বের হতে চাইবে তখন দেখা যাচ্ছে চিরগুলোর চিরগুলো বাঁকা হয়ে গেছে, তখন কি হবে, এই আলোক রশ্মিগুলো কি পুরোপুরি বের হতে পারবে? না, পারবে না। এরকম করতে করতে যখন এই দ্বিতীয় ক্রিস্টালটাকে একদম এইভাবে ঘোরানো হবে, যখন এই দ্বিতীয় ক্রিস্টালটাকে একদম 90 ডিগ্রি কোণে ঘোরানো হবে, এই অবস্থান থেকে 90 ডিগ্রি কোণে আমরা একদম ঘুরিয়ে ফেলবো, তখন কি হবে, এইখান দিয়ে যে আলোগুলো যাওয়ার চেষ্টা করবে তাদের কম্পন হচ্ছে উলম্ব হবে, কিন্তু চিরগুলো রয়েছে আনুভূমিক ভাবে, তাহলে একটা আলোক তরঙ্গ এখান দিয়ে ভেদ করে বের হতে পারবে না, তাই হবে না? জি স্যার। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা কি দেখতে পাবো, যেখানে মানে আমি এই প্রথম চিত্রটাকে নিচে নিচে দেখিয়েছি, খেয়াল করবো যে এটা মানে এটা, এখন এখানে যে আলোর উজ্জ্বলতা ছিল এই অবস্থাতে, এখানে যে আলোর উজ্জ্বলতা ছিল এখানে দেখা যাবে যে আলোর উজ্জ্বলতা একেবারে শূন্য, অর্থাৎ এখানে অন্ধকার, কোনো আলোক রশ্মি নাই। যদি এটা পুরোপুরি সমবর্তিত হয়, এখান দিয়ে যে আলোগুলো এখান দিয়ে ভেদ করে বের হয়েছিল তাদের কম্পন ছিল উলম্ব ভাবে, এইটা ভেদ করে যখনই বের হওয়ার চেষ্টা করবে কোনো আলোক তরঙ্গ বের হতে পারেনি, ফলে এখানে একেবারেই নাই, ফলে এখানে কি অন্ধকার অবস্থা দেখা যাবে না, অন্ধকার সৃষ্টি হবে। জি স্যার। তাই অন্ধকার সৃষ্টি হবে। এটাকেই আমরা বুঝতে পারবো, এই পরীক্ষার সাহায্যে আমরা বুঝতে পারবো কোন একটা আলোক তরঙ্গ সমবর্তিত হয়েছে নাকি হয় নাই, আমরা এই পরীক্ষার সাহায্যে এটা বুঝতে পারি। আচ্ছা, তাহলে সমবর্তন এই বিষয়টা আমরা জানলাম। তো সমবর্তন পরীক্ষাটা কিভাবে করা যায়, কোন একটা আলোক তরঙ্গ সমবর্তিত হয়েছে কিনা সেটা কিভাবে পরীক্ষা করা যায় সেটাও আমরা জানলাম। এখন দেখো,
আমরা এখন একটা সূত্র দেখব। একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ম্যালাস, বিজ্ঞানী ম্যালাস। তো বিজ্ঞানী ম্যালাস এর সূত্র, এই আলোর সমবর্তন সংক্রান্ত বিজ্ঞানী ম্যালাসের সূত্রটা কি সেটা আগে বলে নিই। সূত্রটায় বলা হচ্ছে কোন একটা আলোক তরঙ্গ তার তীব্রতা সেটা যদি I হয় এবং আচ্ছা, তাহলে কি হলো দেখো, আমি বলছি কোন একটা আলোক তীব্রতা যদি I হয় এবং একটা আলোক তরঙ্গের কম্পন তল মানে কি, একটু আগে আমরা দেখলাম একটা আলোক তরঙ্গ, ধরা যাক সমবর্তিত আলোক তরঙ্গ, মানে আলোটাকে সমবর্তিত করা হয়েছে। এখন এই সমবর্তিত আলোক তরঙ্গ, এটার কম্পন তল হচ্ছে উলম্ব তল, ধরা যাক এই আলোক তরঙ্গটা যাচ্ছে, এর কম্পন তল হচ্ছে এটা। এখানে একটা সমবর্তক রাখা হয়েছে। সমবর্তক তাহলে কি, আমরা সমবর্তক এটার কথাটা আমরা আগে জেনে নেই। সমবর্তকটা কি? সমবর্তক হচ্ছে ওই ক্রিস্টালটা, ওই যে কোয়ার্টজ ক্রিস্টালের কথা বলেছি সেটা। তো ধরা যাক কোয়ার্টজ ক্রিস্টালটা সোজা ভাবে না রেখে একটু বাঁকা ভাবে রাখা হয়েছে, অর্থাৎ এর চিরগুলো এভাবে। তাহলে এখানে আলোক তরঙ্গগুলোর কম্পন তল সেটা হচ্ছে এভাবে, আর এদের মধ্যবর্তী কোণ এই যে এটাই হলো থিটা। তাহলে থিটাটা কি খেয়াল করো, আলোক তরঙ্গের কম্পন তল, অর্থাৎ এই যে সমবর্তিত আলো, এটা উলম্ব তলে কম্পন হচ্ছে, আর কোয়ার্টজ ক্রিস্টালটা সোজাভাবে না রেখে একটু বাঁকা ভাবে রাখা হয়েছে। তাহলে এই যে কোয়ার্টজ ক্রিস্টাল যার মাধ্যমে সমবর্তন করা হচ্ছে, একে বলা হয় সমবর্তক। তাহলে আলোক তরঙ্গের কম্পন তল এবং সমবর্তক এদের মধ্যবর্তী কোণ, এই যে কোণটা, যে কোণে বাঁকা হয়েছে সেই কোণটা থিটা। সেই কোণটা আমরা কি ধরলাম? থিটা। আচ্ছা, তাহলে এই ম্যালাসের সূত্র অনুযায়ী তিনি বলছেন যে ওই আলোর তীব্রতা cos থিটা, এই কোণের cos থিটার স্কয়ারের সমানুপাতিক। এটা হচ্ছে ম্যালাসের সূত্র। তাহলে ম্যালাসের সূত্রটা কি, যে কোন একটা আলোক তরঙ্গের তীব্রতা ওই আলোক তরঙ্গের কম্পন তল এবং সমবর্তকের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, তাহলে কথাটা খেয়াল করো, আমি মুখে মুখে বলছি, তাহলে ম্যালাসের সূত্রটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। আবার বলছি, দেখো কোন একটা আলোক তরঙ্গের তীব্রতা সমবর্তন তল এবং সমবর্তকের, মানে আলোক তরঙ্গের কম্পন তল এবং সমবর্তকের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। তাহলে কি হলো, যে কোন একটা আলোক তরঙ্গের তীব্রতা আলোক তরঙ্গের কম্পন তল ও সমবর্তনের মধ্যবর্তী কোণের বর্গের সমানুপাতিক, বর্গের কোসাইনের বর্গের সমানুপাতিক। গুড। আচ্ছা, এটাই হচ্ছে ম্যালাসের সূত্র। তাহলে আমরা ম্যালাসের সূত্রটা জানলাম। আচ্ছা, আরেকটা সূত্র আমরা জানবো এখানে, এটা হচ্ছে যে ব্রুস্টারের সূত্র। আমরা একটা চিত্র দেখেছিলাম, দেখো একটা চিত্র দেখেছিলাম যে একটা কাঁচখণ্ডের মধ্যে, এরকম একটা চিত্র দেখিয়েছিলাম তোমাদের একটু আগে।
একটা কাঁচখড়ের উপরে আলোক রশ্মি এসে পড়লো, যে আলোক রশ্মি এসে পড়লো এটা হচ্ছে অসমবর্তিত আলোক রশ্মি, মানে এদের কম্পন বিভিন্ন তলে। কোন এই যে আলোক রশ্মিগুলো আসছে তাদের মধ্যে কোনোটার কম্পন উলম্ব তলে, কোনোটার কম্পন আনুভূমিক তলে, বিভিন্ন তলে কম্পন। এরকম একটা অসমবর্তিত আলো এসে পড়লো কাঁচখণ্ডের উপরে, প্রতিসরিত হয়ে কিছু আলো ভিতর দিয়ে চলে গেল, আর কিছু আলো প্রতিফলিত হয়ে যখন এখান দিয়ে আসলো, এগুলো হয়ে গেল সমবর্তিত। এটা হচ্ছে অসমবর্তিত আলো। এই যেটা আসলো সেটা হচ্ছে অসমবর্তিত আলো, আর প্রতিফলনের পর যেটা চলে গেল সেটা হচ্ছে সমবর্তিত আলো। এরকম দেখেছিলেন না একটু আগে? জি স্যার। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, যে কোনো কোণে, এই যে কোণের মানটা, এই কোণের মানটা যে কোনো কোণ হলেই কিন্তু অসমবর্তিত আলো প্রতিফলনের পর সমবর্তিত হবে না। এই কোণের একটা নির্দিষ্ট মান রয়েছে। আমার কথাটা খেয়াল করবা, যে কোনো কোণে আলো ফেললেই কিন্তু অসমবর্তিত আলোটা সমবর্তিত হবে তা না, কিন্তু সমবর্তিত হবে একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য। এই আপতন কোণের মানটা, সেটা যদি থিটা ধরি, এই কোণের মানটা কিভাবে পাওয়া যাবে? দেখো এখানে ব্রুস্টার একটা সূত্র দিয়েছেন, সূত্রটা হচ্ছে এরকম, মিউ ইকুয়াল টু tan থিটা। এখানে মিউ হচ্ছে কাচের প্রতিসরণাঙ্ক। কাচের প্রতিসরণাঙ্ক যদি মিউ হয় এবং যেই আপতন কোণের জন্য অসমবর্তিত আলোগুলো সমবর্তিত হবে সেই কোণটা যদি থিটা হয়, তাহলে মিউ ইকুয়াল টু tan থিটা। ঠিক আছে, সূত্রটা দেখে নাও। মিউ হলো প্রতিসরণাঙ্ক, tan থিটা হচ্ছে সমবর্তন কোণ। tan থিটাকে বলা হয় সমবর্তন কোণ। tan থিটা হচ্ছে সমবর্তন কোণ, অর্থাৎ যেই কোণে আলোক রশ্মিটা আপতিত হলে প্রতিসরিত রশ্মিটা সমবর্তিত হবে সেই কোণটা হচ্ছে সমবর্তন কোণ। আর মিউ তো প্রতিসরণাঙ্ক, তোমরা আগেও পড়েছো, মিউ হচ্ছে প্রতিসরণাঙ্ক, এই কাচের প্রতিসরণাঙ্ক। তো সূত্রটা বুঝতে পেরেছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আরো কয়েকটা চিত্র দেখি। এই চিত্রটা গুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের এই সমবর্তনটা কি কাজে লাগবে, সমবর্তনটা প্রাত্যহিক জীবনে আমাদের কি প্রয়োজন, এই সম্পর্কে তোমাদের এখন একটু ধারণা দিতে যাচ্ছে। এই চিত্রগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা ছবিটা? জি স্যার। এই ধরনের এক ধরনের গ্লাস অর্থাৎ চশমা রয়েছে যাদেরকে বলা হয় পোলারয়েড সানগ্লাস। মানে এখানে দেখো চিত্র দেখানো হচ্ছে যে এই পাশে কিছু তরঙ্গ, নীল তরঙ্গগুলো কিরকম উলম্ব তলে কম্পন হতে হতে যাচ্ছে, আর লালগুলো দেখানো হয়েছে আসলে সবই আলোক রশ্মি, পৃথকভাবে দেখানোর জন্য আলাদা রং দেখানো হয়েছে, তো সবই একই আলোক রশ্মি। তাহলে লালগুলো হচ্ছে আনুভূমিক ভাবে কম্পন যাদের হচ্ছে তাদেরকে বোঝানো হয়েছে। এখন দেখো এই যে এই সানগ্লাসটা কিভাবে তৈরি, যাতে এরাও ওই রকম এক ধরনের ক্রিস্টাল দিয়ে তৈরি। এর ভিতর দিয়ে আলোগুলো যখন পাস করে শুধুমাত্র উলম্ব কম্পন যাদের হচ্ছে তারাই ওই গ্লাসটা ভেদ করে বের হতে পারে। দেখো তাই দেখানো হচ্ছে না? দেখতে পাচ্ছ? লাল আলো অর্থাৎ আনুভূমিক যেটা সেটা কিন্তু পাস করতে পারে নাই। নীল আলো অর্থাৎ হ্যাঁ উলম্ব অর্থাৎ নীল বর্ণের আলোক রশ্মিগুলো এই সানগ্লাসটা ভেদ করে বের হতে পেরেছে। এই ধরনের গ্লাস যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কি কাজে লাগবে? দেখো একটা চিত্র দেখাই। ওই যে রাত্রেবেলা অনেক সময় এরকম হয় না যে সামনে থেকে গাড়ি আসছে, গাড়ির হেডলাইটের আলো এত তীব্র যে আলোর তীব্রতার কারণে গাড়িটা আসলে ঠিক কোথায় স্পষ্ট বোঝা যায় না। প্রথম চিত্রটা হচ্ছে এরকম, আমরা যদি খোলা চোখে দেখি এই প্রথম চিত্রের মতন আমরা এরকম দেখতে পাবো। কিন্তু যদি ওই পোলারয়েড সানগ্লাস পরা যায় তখন আনুভূমিক কম্পন যাদের হচ্ছে ওই তরঙ্গগুলোকে সব বাদ দিয়ে দেয়, ফলে গাড়িগুলো ঠিকই দেখা যাচ্ছে কিন্তু যেই আলোগুলোর কারণে আমাদের দেখতে অসুবিধা হয় ওই আলোগুলো আর থাকছে না, ফলে আমরা স্পষ্ট দেখতে পাবো। দেখতে পেয়েছো? এটা হচ্ছে স্বাভাবিক চোখে দেখলে এরকম দেখা যায়, যাতে ড্রাইভার বা যেই গাড়ি চালাক তার কিন্তু অনেক অসুবিধা হয়। আর এখানে হচ্ছে যে ওই পোলারয়েড সানগ্লাস পরার পর তখন ওই গাড়িগুলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? এই দ্বিতীয়টা, এই যে এটা। জি স্যার। আচ্ছা, তারপরে দেখো আরেকটা চিত্র দেখাই। এটা হচ্ছে স্বাভাবিক চোখে যদি আমরা আকাশটাকে দেখি তখন এরকম দেখা যাবে, যদি ওরকম সানগ্লাস পরি তখন আকাশটাকে কিন্তু আরো পরিষ্কার বোঝা যায়, এরকম পরিষ্কার বোঝা যায়। তারপরে আরেকটা চিত্র দেখো এইখানে, এটা একটা দেখানো হয়েছে। প্রথম চিত্র যেটা, এটা হলো কি যে যেমন একটা পুকুরে পানি আছে, পুকুরের তলায় অনেক ডালপালা ইত্যাদি পড়ে আছে, তাহলে উপর থেকে দেখলে আমরা শুধু এরকম মানে আকাশ থেকে যে আলোগুলো আসছে এরকম সাদা সাদা দেখতে পাই না। পুকুরের তলায় পানির নিচে কি আছে সেগুলো তো আমরা দেখতে পাই না, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়।
কিন্তু যদি ওরকম গ্লাস পরে দেখা হয় তাহলে ওই পুকুরের তলায় কি কি আছে তা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাবো, এরকম এরকম স্পষ্ট দেখতে পাবো। আচ্ছা, আর একটা দেখো, এইটা হলো ওই বিশেষ করে যারা সমুদ্রে মাছ ধরে তারা এই ধরনের গ্লাসটা ব্যবহার করে। মাছ ধরার সময় উপরে আলোর প্রতিফলনের কারণে, ওই আকাশের আলোর প্রতিফলনের কারণে মাছগুলোকে একদম চোখে বোঝাই যায় না, কিন্তু যদি গ্লাসটা পরা হয় তাহলে এই মাছগুলোকে, পানির তলায় যে মাছগুলোকে স্পষ্ট দেখা যাবে, এই যেভাবে দেখা যায় স্পষ্ট। দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ তো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এইগুলো দেখলাম, এইগুলো হচ্ছে সবই সবগুলোই হচ্ছে আলোর সমবর্তনের প্রাত্যহিক জীবনে ব্যবহার। এগুলো সবই প্রাত্যহিক জীবনে আমাদের ব্যবহার, এগুলো সম্পর্কে আমরা জানলাম। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা গাণিতিক সমস্যা দেখাতে চাই। এই যে আমরা এই অধ্যায়ের উপরে প্রথম দিকে যে সূত্রগুলো পড়েছিলাম, আলোর দুইটা বৈশিষ্ট্য পড়েছিলাম, একটা হচ্ছে আলোর ব্যতিচার, আরটা হচ্ছে আলোর অপবর্তন, তাই না? পড়েছিলাম না? পড়েছিলাম তো? ব্যতিচার, অপবর্তন এই অধ্যায়ের প্রথম দিকে ছিল। হ্যাঁ, ওই দুইটা বিষয়ের উপর আমি তোমাদের দুইটা গাণিতিক সমস্যা দেখাতে চাই। তো তোমরা খেয়াল করো, আমি প্রশ্ন দুইটা দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র? দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা হলো আলোর ব্যতিচারের পরীক্ষা। আমরা প্রথম এই অধ্যায়ের প্রথম যে বিষয় নিয়ে পড়েছিলাম, আলোর ব্যতিচারের পরীক্ষা। তোমরা একটা কাজ করো, এই প্রশ্নটা আগে দেখো, আমরা প্রশ্নটার সমাধান করব। তো এখানে কি দেওয়া হয়েছে দেখো, একটা এখানে চির দেখানো হচ্ছে, S1 এবং S2 দুইটা চির। এই চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা হলো 0.4 মিলিমিটার। আর চির থেকে পর্দার দূরত্ব, চির থেকে যে পর্দার দূরত্ব সেটা হলো এখানে 1 মিটার দেখানো হয়েছে। আচ্ছা, আমরা এই কি কি দেওয়া রয়েছে সেগুলো আগে তুলি, আর তারপরে দেখো প্রশ্নটাও আমরা দেখে নিই। গতে বলা হয়েছে কি যে উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম হলে পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? এটা আমরা গতে নির্ণয় করব। তাহলে আমরা এটা দেখি। আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান করছি। এখানে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যাকে 2d দিয়ে প্রকাশ করা হয়, সেটা মান দেওয়া হয়েছে 0.4 মিলিমিটার, তাই না? 0.4 মিলিমিটার। আচ্ছা, এখন এটাকে মিটার নিলে এরকম আসে। তারপরে চির থেকে পর্দার দূরত্ব, এটা হলো ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো 1 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 5000 অ্যাংস্ট্রম। এখানে বলেছে যে পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ x, এখানে আমরা x নির্ণয় করব। তো দেখো, তোমাদের শিখিয়েছিলাম x λ d বাই 2d। তো তোমরা একজন ক্যালকুলেটরে হিসাবটা করে ফেলবা দ্রুত। 5000 × 10⁻⁻10 × 1 বাই